সন্ধ্যা ভাইয়ের ক্লান্তিতে ভরা মুখের দিকে তাকায়। তার ভাতের পাত থেকে সৌম্যের মুখের সামনে খাবার ধরে। সৌম্য বিনা বাক্যে খাবারটা মুখে নেয়। সন্ধ্যা সবটুকু ভাত সৌম্যকেই খাইয়ে দিল। সৌম্য তৃপ্তি সহকারে খায়। খাবার শেষে দুই ভাই বোন ঘরের ভেতরে চলে যায়। সন্ধ্যা প্লেট হাত ধুয়ে রাখে। সৌম্য বিছানার উপরে বসে জামা আর নূপুর জোড়া বের করে তার বোনকে কাছে ডাকে। সন্ধ্যা সৌম্যের পাশে গিয়ে বসলে সৌম্য প্রথমে নূপুর জোড়া সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা অবাক হয়ে তাকায় সৌম্যের দিকে। সৌম্য মৃদু হেসে বলে, টাকা নেই বনু, তাই রাস্তার পাশে নূপুর দিলাম। টাকা হলে আবারও রূপোর নূপুর বানিয়ে দিব। সন্ধ্যার চোখের কোণে নোনা জল জমে। তার ভাই এত ভালো কেন? সৌম্য তাড়া দিয়েই বলে, পরেটা। সন্ধ্যা সৌম্যের হাত থেকে নূপুর জোড়া নিয়ে তার দুই পায়ে পরে নেয়। এরপর সৌম্যর দিকে তাকিয়ে মৃদু হাসে। সৌম্যও একটু হাসল। এরপর তার আনা জামাটি সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আগের চেয়েও অবাক হয়। সৌম্য মলিন গলায় বলে, সরি বনু, অনেকদিন পর তোকে একটা জামা দিলাম। তোর দুটো জামাই তো ছিঁড়ে গিয়েছে। যেখানে কাজ পেয়েছি, কয়েকদিন পর টাকা পেলে আরেকটা কিনে দিব। সন্ধ্যা জানে সৌম্যের পকেটে 50 টাকা ছিল। সকালে সে দেখেছে, ইশারায় বোঝায়, টাকা কোথায় পেলে? সৌম্য উত্তর করে, যেখানে পাওয়ার পেয়েছি, তোকে এত ভাবতে হবে না। সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে আছে। শুধু তার জামা তো ছেড়েনি, তার ভাইয়ের শার্টগুলোও তো ধোয়ার সময় সন্ধ্যা খুব দেখেছে। সৌম্যের শার্ট প্যান্ট দুটোরই অবস্থা, অথচ তার ভাই কই না কই দেখে একটা টাকা নিয়ে শুধু তার জন্যই জামা আর নুপুর এনেছে। না চাইতেও চোখের কোণে পানি জমল। সৌম্য এটা খেয়াল করে বোনের মনোভাব বুঝতে পারে। মৃদু স্বরে বলে, বনু, আমি তো বললাম কয়েকদিন পর টাকা পেলে তোর সাথে আমিও আমার জন্য কিছু কিনবো। একটু হাস এবার। সন্ধ্যা ভাইয়ের কথায় জোরপূর্বক একটু হাসল। পেরিয়ে গিয়েছে 1 সপ্তাহ। সৌম্য গত সপ্তাহে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় গিয়েছিল। মূলত এই কারণেই সৌম্যের পকেটে একটা টাকাও ছিল না, নয়তো 100-200 টাকা থাকতো। আজ পরীক্ষার ফলাফল বেরিয়েছে, আর আনন্দের খবর, সৌম্যর চাকরিটা হয়ে গিয়েছে। ঢাকা ইসলামী ব্যাংকে এমটিও অফিসার পদে তার চাকরি হয়েছে। অ্যাকাউন্টিং নিয়ে ঢাকা ভার্সিটি থেকে পড়ার পর এই স্টেজ সৌম্যের জন্য একদম মানানসই। সৌম্যের চাকরি হওয়ায় সে যতটা খুশি হয়েছে ততটাই মন খারাপ। সেই ঢাকা শহর যেখানে তার ইরাবতীকে খুব বাজেভাবে ভেঙে দিয়ে এসেছিল। আচ্ছা, ইরাবতী কি তার কথা রেখে বিয়ে করে নিয়েছে? কথাটা ভাবতেই সৌম্যের বুক চিনে চিনে ব্যথা উঠল, গলা শুকিয়ে আসলো, চোখ বুজে বহু কষ্টে দুবার ঢোক গিলল। তার ইরাবতী ভালো থাকুক, এটুকুই তার চাওয়া। কিন্তু সে কি করে ওই শহরে থাকবে যেখানে তার বনুর কত বীভৎস স্মৃতি আছে? তাদের মারার চেষ্টা করা হয়েছে। সৌম্যের মন সায় দেয় না। কি করবে সে? সৌম্য সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা জানালার পাশে বসে রাতের আকাশ দেখতে ব্যস্ত। মন খারাপ তার। মন খারাপের কারণের অভাব নেই তাদের। সৌম্য বুঝলো তার বোনটার মন খারাপ করে বসে আছে। সৌম্য কিছু একটা ভেবে ডাকে, বনু, শুনছিস? হঠাৎ ভাইয়ের ডাকে সন্ধ্যা পিছু ফিরে তাকায়। সৌম্য সন্ধ্যার পানে চেয়ে মৃদু হেসে বলে, চাকরিটা আমি পেয়ে গেছি বনু, শুনছিস? সৌম্যের কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা জানে তার ভাই গত সপ্তাহে চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল। তার ভাইয়ের সেই চাকরিটা হয়ে গিয়েছে। সৌম্যের চাকরি হয়েছে, সাথে সৌম্যের কথাটা বলার ধরন। সন্ধ্যা হেসে ফেলল। বোনকে হাসাতে পেরে সৌম্যও মৃদু হাসল। সন্ধ্যা দ্রুত বিছানা থেকে নেমে এক দৌড়ে গিয়ে সৌম্যকে জড়িয়ে ধরে। তার চোখ জোড়া ভিজে গিয়েছে। কম কষ্ট করেনি যে দুই ভাই বোন এই কয়টা মাস। গত প্রায় 6 মাস তারা অনেক কষ্ট করেছে। গত 6 মাস তারা মাছ মাংস চোখেও দেখেনি, নতুন জামা কাপড়ও চোখে দেখেনি। কখনো না কখনো খেয়ে দিন পার করেছে। শিমুরা আর তারা কিছু কিছু সময় এক জায়গায় খাবার খেলেও বেশিরভাগ সময়ই আলাদা খাবার খায়। আর সৌম্যের কাছে যখন টাকা থাকতো না,
সে ভুলেও তা প্রকাশ করত না। সৌম্য তাকে রুটি কলা এনে দিত। সন্ধ্যা সেই রুটি আর কলার অর্ধেক করে ভাইয়ের মুখে তুলে দিত। দুজন অভাবী ভাই বোন, কত গল্প জমা হয়েছে এই কয়টা মাসে। সাধন, সোহা, মামা, মামি, সৃজান সবাইকে হারানোর ব্যথা, তাদের জন্য অজান্তেই গড়িয়ে পড়া কত কণা অশ্রু জমা আছে সেই গল্পে। দুই ভাই বোনের মনের মানুষ, একজনের ইরাবতী, আরেকজনের শুভ্র পাঞ্জাবিওয়ালার শূন্যতায় কত শত যন্ত্রণা লুকিয়ে আছে সেই গল্পে। সৌম্য বোনকে আগলে নেয়, চুলের ওপরে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে, চাকরিটা ঢাকায় হয়েছে। কথাটা শুনে সন্ধ্যা ছলছল দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে। সেই শহরে আবার তাকে যেতে হবে, যে শহর তাদের দুই ভাই বোনকে কষ্ট ছাড়া আর কিচ্ছু দেয়নি। সেই শহরে তার স্বামী আকাশ থাকে। তার সাথে দেখা হয়ে গেলে সে কি তাকে আবারও ডিভোর্স দেওয়ার জন্য উতালা হবে? ডিভোর্স হয়নি বলে, আর আকাশ এখনো তার স্বামী। এই শব্দ চারটে সন্ধ্যার মনে আজও শান্তি দেয়। তা কি হারিয়ে যাবে? তার সৌম্য ভাইয়াকে আর কেউ মারতে আসবে না তো? কিন্তু তার ভাইয়ের চাকরিটা তো খুব দরকার। আর কতদিন এইভাবে অভাবে মরবে তারা? শিমুরাও কত কষ্ট করে। সৌম্য ভাইয়া চাকরি করলে শিমুদের কষ্টেরও লাঘব হবে না। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, তুই বললে আমি আবারও সামনের বার পরীক্ষা দিব বনু। তোকে তো কথা দিয়েছিলাম, তোকে আর ওই শহরে যেতে হবে না। একটু থেমে আবারও বলে, কিন্তু আমি যে তোকে তোর পছন্দের সব খাবার খাওয়াতে চাই বনু। তোকে আমার ঘরের রাজমাতা করে রাখতে চাই। তুই যে আমার ছোট মা, এইসবের জন্যই তো আমার চাকরিটা করতে হবে। তবুও তুই যা বলবি সেটাই করব। সন্ধ্যার চোখের কোণে জমা পানির কণাগুলো এবার গড়িয়ে পড়ে। শত দুঃখে কষ্টের মাঝেও সন্ধ্যার নিজেকে বোন হিসাবে ভীষণ ভাগ্যবান লাগে। এইরকম বেস্ট ভাইয়া কয়জন পায়? সন্ধ্যা সৌম্যের ফোন নিয়ে তাতে টাইপ করে। সৌম্যও সামনে ধরলে সৌম্য তাতে লেখায় চোখ বোলায়। তুমি চাকরি করে শিমুদেরকে হেল্প করলে, ওদের আর এত কষ্ট থাকবে না। তুমি এই চাকরিটা ছেড়ে দিও না ভাইয়া। আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আমি তোমাকে রাজপুত্রের মতো করে দেখতে চাই ভাইয়া, আর আমিও তোমার রাজমাতা হতে চাই। লেখাগুলো পড়ে সৌম্য মৃদু হাসল। তার বোনের সবার চিন্তা মাথায় থাকে, তার মায়ের মতোই হয়েছে। সৌম্য সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে মৃদু হেসে বলে, যথাজ্ঞা রাজমাতা। সন্ধ্যা ঠোঁট প্রসারিত করে হাসে, তবে তা শব্দহীন। পেরিয়েছে আরও এক সপ্তাহ। সৌম্য সন্ধ্যা ছোট্ট একটি ব্যাগে তাদের একটি করে জামা, শার্ট, প্যান্ট ভরছে, আর অপরটি গায়ে। কাপড় দুটোই আর কি নিবে? দুই ভাই বোন মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সৌম্যকে আরও 2 দিন পর অফিসে জয়েন করতে হবে। 1 সপ্তাহের চুক্তিতে মিস্ত্রির কাজ করে গত সপ্তাহে কিছু টাকা পেয়েছে, যা দিয়ে তাদের যাতায়াত ভাড়া সহ ওখানে গিয়ে কয়েকদিন থাকার ব্যবস্থা হয়ে যাবে। শিমু সন্ধ্যাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। সৌম্যরা ঢাকায় চলে যাবে শোনার পর থেকেই শিমু আরও চুপ হয়ে গিয়েছিল। আজ যাওয়ার সময় মেয়েটি কেঁদে ফেলল। সন্ধ্যার চোখের কোণেও পানি। কয়েক মাসের পরিচয়ে মেয়েটি কত আপন হয়ে গেল। সন্ধ্যা শিমুকে ছাড়িয়ে 2 হাতে শিমুর মুখ মুছে দিয়ে মাথা নাড়িয়ে কাঁদতে না করে। শিমু ফোঁপানো কণ্ঠে বলে, তুই আবার আসবি তো এখানে? সৌম্য ভাইয়া তোকে নিয়ে আসবে। তোরা যেন সোহা আর সাধন ভাইয়ার মতো হারিয়ে যাস না। বলতে বলতেই আবারও কেঁদে ফেলল শিমু। সন্ধ্যা শিমুর গাল টেনে বোঝায় সে আসবে, তার ভাইয়া ছুটি পেলেই চলে আসবে। শিমু নিজেকে সামলায়। সন্ধ্যা সৌম্য শিমুর মায়ের কাছে গিয়ে দাঁড়ালে ভদ্র মহিলা দুজনের গাল ছুঁয়ে দিয়ে বলে, আমাদের ভুলে যেও না তোমরা। সময় পেলেই সন্ধ্যাকে নিয়ে এখানে আসবে, বুঝেছ সৌম্য বাবা? সৌম্য নীরব সম্মতি দেয়। এরপর সন্ধ্যা শিমুর নানির সামনে গেলে তিনি সন্ধ্যার দিকে তাকায়। চোখের কোণে পানি তার। ওপরে ওপরে ভালোবাসা দেখাতে পারে না সে। সে দেখায় সৌম্য, সন্ধ্যা, শিমু, কাউকেই তার সহ্য হয় না। অথচ ভেতরটা ভালোবাসা দিয়ে ভরপুর। সন্ধ্যা শিমুর নানিকে বেশ ভালোই বোঝে। শিমুর নানি মুখ ফিরিয়ে বলে,
চাকরি পেয়ে বড় হয়ে আমাদের যেন আবার ভুলে যেও না। সন্ধ্যা শিমুর নানিকে জড়িয়ে ধরলে বয়স্ক ভদ্রমহিলা সন্ধ্যার পিঠে হাত বুলিয়ে মলিন গলায় বলে, যাচ্ছ যাও, বেঁচেই যাচ্ছি আমি। সন্ধ্যা মৃদু হাসল। ইনি উল্টো কথা বলবেই, অথচ কথায় কত আবেগ মেশানো। সৌম্য গলা ঝেড়ে বলে, বুড়ি, তোমাকে কিন্তু সত্যিই ভুলে যাব। শিমুর নানি কথাটা শুনতেই ভারী গলায় বলে, সে যাও ভুলে, আমার কি তাতে। সন্ধ্যা শিমুর নানিকে ছেড়ে চোখের কোণে লেগে থাকা পানি মুছে নেয়। শিমুর নানি সৌম্যর মাথায় হাত বুলিয়ে বলে, আমার নাতনিকে দেখে রাখবা, বুঝেছ। সৌম্য হেসে ভদ্র মহিলার দুই হাত ধরে মৃদু স্বরে বলে, তুমি তো আমার বোনকে হিংসে করেই কুল পাও না। শিমুর নানি আর কিছুই বলল না। সৌম্য বুঝল মানুষটা কষ্ট পাচ্ছে। মৃদু স্বরে বলে, তোমাকে অনেক মনে পড়বে নানি। শিমুর নানি আর তেড়া উত্তর করলেন না। তার খুব খারাপ লাগছে। সৌম্যর গাল ছুঁয়ে তার সে হাত ঠোঁটের কাছে নিয়ে চুমু খেয়ে বলে, সময় পাইলেই আসবা, আর সাবধানে যাও, বুঝছো। সৌম্য মৃদু হাসল। এরপর আর সময় নষ্ট না করে সৌম্য সন্ধ্যা রওনা হয় তাদের যাত্রা পথে। দিনের আলো মিলিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে বাস থেকে নেমে দাঁড়িয়েছে। এখন কোথায় যাবে সেটাই ভাবছে। সেই সিম তো আর নেই, তাই সকলের নাম্বারও হারিয়ে গিয়েছে। নাম্বার থাকলে রিহানকে একটা কল করলে আজকের রাতটা ম্যানেজ করে নেওয়া যেত। সৌম্য একটি সিএনজি নিয়ে উঠে বসে তার বনুকে পাশে নিয়ে। উদ্দেশ্য তার ম্যাচ, যেখানে সে আর রিহান থাকতো। প্রায় 40 মিনিট পর মেসের সামনে গিয়ে নামে সৌম্য। ভাড়া মিটিয়ে সন্ধ্যার হাত ধরে নামায়। পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে, কে ওটা, সৌম্য? রিহানের কণ্ঠে। সৌম্য দ্রুত উল্টো ঘুরে দাঁড়ালে রিহান সৌম্যের চেহারা দেখে অবাক হয়। দ্রুত পায়ে এগিয়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরে। সৌম্য বাঁ হাত রিহানের পিঠে রাখে। একটু পর রিহান সৌম্যকে ছেড়ে মলিন গলায় বলে, কোথায় হারিয়ে গিয়েছিলি? একটা খোঁজও দিলি না। কত ফোন দিয়েছি, অ্যাটলিস্ট তোর খোঁজটা আমাকে দিতে পারতি না সৌম্য। সৌম্য রিহানের কাঁধে হাত রেখে বলে, নাম্বার হারিয়ে ফেলেছি। ছিলাম এক জায়গায়, চাকরি হলো বলে আবারও এই শহরে আসতে হলো। রিহান অবাক হয়ে বলে, ইসলামী ব্যাংকের অফিসার, ঠিক বললাম তো? সৌম্য মৃদু হাসল। রিহান সৌম্যের সাথে হাত মিলিয়ে বলে, সেম টু ইউ ব্রো। আমি আরো ভাবছিলাম তুই এই এক্সামটা দিলি না কেন। সন্ধ্যা বারবার আশেপাশে চোখ বোলায়। লাস্ট যেদিন এই শহর ছেড়েছিল, সেই দিন সেই ভয়াবহ স্মৃতি তার দোরগোড়ায় আবারও নাড়া দিয়েছে। এই দিক দিয়েই তো সে পাগলের মতো দৌড়েছিল। পেছনে পেছনে দুটো লোক তাকে তাড়া করেছিল, আর তারপর তাকে ধরেও ফেলেছিল। সন্ধ্যার চোখের কোণে পানি জমে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। সৌম্যের সাথে সিটিয়ে দাঁড়ায়। সৌম্য ডান হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে বলে, কি হয়েছে বনু? সন্ধ্যা মাথা নিচু করে রাখল। সৌম্য হয়তো কিছু বুঝলো। রিহানের উদ্দেশ্যে বলে, একটা রুমের ব্যবস্থা করে দে আজকের রাতটার জন্য। আগামীকাল বাসা খুঁজবো, এখানে থাকবো না। রিহান একটু ভেবে বলে, আচ্ছা, ব্যবস্থা করছি। রিহান একটু সরে গেলে সৌম্য সন্ধ্যার মুখ উঁচু করে দেখল। তার বনুর চোখে জল গড়িয়েছে। সৌম্য ঢোক গিলল। সে এই জন্যই এই শহরে আসতে চায়নি কখনো। নিজেকে সামলে সন্ধ্যাকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, আমাকে ক্ষমা করবি না বনু। এই দেখ, কথা দিচ্ছি, আমি থাকতে তোর গায়ে আর একটা আঁচও লাগতে দিব না। আগের কথা ভুলে যা বনু, তুই না আমার স্ট্রং বনু। সন্ধ্যা চোখ নামিয়ে রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য আকাশ পানে একবার তাকায়। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলে, জানিস বনু, ইরাবতীর হয়তো বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনতেই সন্ধ্যা যেন ঝটকা খেল। মাথা তুলে বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যের দিকে। ইরাকে সে খুব ভালো করেই চেনে। সৌম্য বাড়ি গেলে সন্ধ্যা ইরার সাথে ভিডিও কলে কথা বলতো। ইরা সন্ধ্যাকে লুকিয়ে চুরিয়ে বলতো সে সৌম্যকে কত ভালোবাসে। সন্ধ্যা যেন সৌম্যকে একটু মানায়। সৌম্য তো তার বনুর কথা ফেলে না। সন্ধ্যা ইরার কথা মতো একদিন সৌম্যকে লিখে বলেছিল ইরার ব্যাপারে। বলেছিল,
সে ভাবি হিসেবে চায় ইরাকে। সৌম্য তাকে এক রাম ধমক দিয়েছিল সেই দিন। একটু পর আবারও তাকে বুঝিয়েছিল, ইরা অনেক বড় ঘরের মেয়ে, তার সাথে ইরা যাবে না। সন্ধ্যা বুঝেছিল, সে ভাইয়ের সাথে দ্বিমত করেনি। তার ভাই মিথ্যা তো আর বলেনি। কিন্তু সন্ধ্যা এটাও বুঝেছিল, সৌম্য ইরা আপুকে ভালোবাসে। সৌম্য যে তাকে মা ডাকে, মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়? সৌম্য সন্ধ্যার চোখ ফাঁকি দিতে পারেনি। তবে ইরা আপু সৌম্যকে খুব ভালোবাসতো। সন্ধ্যার খুব খারাপ লাগতো, কিন্তু ইরা আপু অন্যকে বিয়ে করে নেওয়ার মানুষই না। তার ভাইয়ের জন্য কত অপেক্ষা করেছে, আজ ভাইয়ের মুখে এমন কথা শুনে শকড পেয়েছে মেয়েটা। সৌম্য একটু হেসে সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। ইরার কথা সে তার বোনকে বলতে না, কিন্তু সন্ধ্যার মন অন্যদিকে ঘুরিয়ে নিতেই কথাটি বলল। সন্ধ্যার বিস্ময় চাহনি দেখে সৌম্য মৃদু স্বরে বলে, আমার তুই ছাড়া আর কেউ নেই বনু, আমার ছোট মাকে কষ্ট দিস না। এই কথাটা রাখবি না? সন্ধ্যা মলিন মুখে তার ভাইকে দেখল, নিজেকে সামলে বোঝালো সে আর কাঁদবে না। সৌম্য চাতক পাখির ন্যায় অন্ধকার শহরে চোখ বোলায়। তার কষ্ট হয়, সত্যি কি তার ইরাবতী বিয়ে করে নিয়েছে? সন্ধ্যা সৌম্যের বাহুতে মাথা ঠেকিয়ে মলিন মুখে চেয়ে রয়। এই শহরে আকাশ আছে, কথাটা ভাবতেই সন্ধ্যার মন উতালা হয়। কোথায় আছে সেই মানুষটা? কেমন আছে? তাকে কি ভুলে গেছে? প্রশ্নগুলো একে একে মনে আসলে মন ভার হয় সন্ধ্যার। রিহান সৌম্যকে তার এক পরিচিত মেয়ে ফ্রেন্ডের বাসায় সৌম্যদেরকে যেতে বলে। এখানে ম্যাচের রুম তো ফাঁকা নেই, তাই সৌম্যকে চাইলেও রাখতে পারল না। তাছাড়া সৌম্য তার বোনকে একা রাখবে না। এরপর সৌম্য তার বোনকে নিয়ে রিহানের দেওয়া ঠিকানায় চলে যায়। পরের দিন সৌম্য সন্ধ্যাকে নিয়ে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আসে। রিহানের মেয়ে ফ্রেন্ড আর তার বোন, অর্থাৎ তারা দুই বোন। ছোট বোন লামিয়া প্রায় সন্ধ্যার বয়সী। মেয়েটি সন্ধ্যার সাথে এক রাতেই খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। মেয়েটি সৌম্যকে সন্ধ্যাকে রেখে যেতে বললেও সৌম্য রাজি হয়নি। সে তার বোনকে নিয়েই এক চুল পরিমাণও রিস্ক নিতে চায় না আর। সৌম্যের কাছে কয়েক হাজার টাকা আছে। সে এই টাকাগুলো খরচ না করে রেখেছিল এখানে এসে থাকার মতো একটি বাসা নিবে বলে, যেখানে ভালো পরিবেশ আছে, আছে তার বোনের নিরাপত্তা। ক্লান্ত সন্ধ্যাকে নিয়ে সৌম্য সারাদিন খুঁজে খুঁজে একটি বাসা পেয়ে যায়। সন্ধ্যাকে নিয়ে মাঝে মাঝে কোথাও বসে জিরিয়ে নিয়েছে, তবে সন্ধ্যার হাতে এক সেকেন্ডের জন্য ছাড়েনি। বিকালের শেষ ভাগ বাসা পেয়ে সৌম্যর কাছে যা টাকা ছিল তা অ্যাডভান্স হিসেবে দিয়ে বাসায় উঠে পড়ে। রিহানের থেকে কিছু টাকা ধার নিয়ে সৌম্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে এনেছে সাথে, যা দিয়ে মোটামুটিভাবে তারা দুই ভাই বোন জীবন ধারণ করতে পারে। সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজ গতিতে চলে যায়। সেভাবেই একদিন একদিন করে এভাবেই পেরিয়েছে প্রায় 5 মাস। সৌম্য সন্ধ্যাকে নিয়ে একটি ভালো মানের ফ্ল্যাটে থাকে এখন। সিলেট থেকে ফেরার 2 দিন পর সৌম্য অফিসে জয়েন করে। সৌম্যদের বেতন মাসের মাঝামাঝি সময় দেওয়া হয়। সেক্ষেত্রে সৌম্য তার অফিসে জয়েন করার 15 দিনের মাথায় বেতন পেয়ে যায়। আর এরপর ধীরে ধীরে সৌম্য সন্ধ্যা আর 5টা শহরে মানুষের মতো করে একটুখানি সুখের দেখা পায়। অভাবকে মারিয়ে জীবনটাতে একটুখানি রঙের ছোঁয়া লাগতে পারে। 3 মাসের মাথায় সৌম্য সন্ধ্যাকে একটি প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দেয়। সন্ধ্যা ক্লাস 10 পর্যন্ত পড়েছিল, তার গ্রুপ ছিল আর্টস। আর কলেজে একই গ্রুপে ভর্তি হয় সন্ধ্যা। সন্ধ্যা তার ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আছে, ফরজ নামাজ পড়ে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। পুরোনো দিনের কিছু স্মৃতিচারণ করছিল। তারপরে মনে পড়ে সেই দিনের কথা, যেদিন সৌম্য প্রথম মাসের বেতন 48,000 টাকা পায়। সেই টাকাটি উঠিয়ে সবার আগে বাড়ি ফিরে সন্ধ্যাকে জড়িয়ে ধরেছিল। সন্ধ্যা দরজায় দাঁড়িয়ে তবদা খেয়ে দাঁড়িয়েছিল। সৌম্য কিছুক্ষণ পর সন্ধ্যাকে ছেড়ে ভাঙা গলায় বলেছিল, বনু, তোর সকল ইচ্ছে পূরণ করার চাবি পেয়ে গেছি। এবার এক এক করে সব তালা
খুলে ফেলবো। সন্ধ্যা সৌম্যের কথার অর্থ বুঝতে না পেরে বোকা চোখে তাকিয়েছিল। সৌম্যের চোখের কোণে পানি দেখে সন্ধ্যা সৌম্যের গালে হাত দিয়ে বোঝায়, কি হয়েছে ভাইয়া? এরপর সৌম্য সন্ধ্যাকে তার বেতন দেখায়। সন্ধ্যা ভাইয়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়েছিল। তখন সে নিজেই তার ভাইকে জড়িয়ে ফুঁপিয়ে উঠেছিল। সন্ধ্যার পরনে তখনও একটি ছেঁড়া জামা ছিল। হাঁড়িতে ছিল মোটা চালের ভাত, আর দুটো মরিচ পোড়া, যা সন্ধ্যা কিছুক্ষণ আগেই মেঝেতে সাজিয়ে রেখেছিল তার আর তার ভাইয়ের জন্য। এমন ঘরে যখন একটুখানি সুখের প্রদীপ জ্বলে ওঠে, তখন সেই সুখটুকুকে সাদরে গ্রহণ করার জন্য চোখের জলই হয়তো সবচেয়ে বেশি শান্তির। কথাগুলো ভেবে সন্ধ্যা একটু হাসল। আজও চোখের কোণে পানি জমেছে। সন্ধ্যা ডান হাতে নোনা জলটুকু মুছে নেয়। আকাশ পানে দৃষ্টি রাখে। আকাশে সাদা মেঘের ভেলা ছোটাছুটি করছে। এই বিশাল আকাশের নিচে তার মনের কোঠায় তার এক ব্যক্তিগত আকাশও আছে, যে তার শুভ্র পাঞ্জাবিওয়ালা, শুধুই তারই। সেই মানুষটাকে তো তাকে নিয়ে ভাবে না, আর সে ভুলতেও পারে না। এই যে ভাবলো একটু, তাতেই চোখজোড়া ঝাপসা হলো। সন্ধ্যার অবচেতন মন বলে ওঠে, ইস, মানুষটা যদি আমাকে একটুখানি মনে রাখতো, একটুখানি চাইতো। কথাটা ভেবে নিজেরই ওপরেই সন্ধ্যার বিদ্রূপ হাসল। তার নিজেকেই আয়নায় দেখা উচিত। কেন সে আকাশের মতো সুদর্শন মানুষকে নিয়ে ভাবে? ভেতর থেকে উত্তর আসে, মন যে কারোর কথা শোনে না, তাই তো ভাবে। সন্ধ্যা ডান হাতে চোখের কোণের জামায়ের পানিগুলো মুছে নেয়। এরপর তার ঘরে আসে। ঘড়িতে সময় দেখল ৯টা পেরিয়েছে। সৌম্যের অফিস আছে, তার কলেজও আছে। সন্ধ্যা তার ভাইয়ের ঘরে গিয়ে দেখল সৌম্য এখনো ঘুমে বিভোর। ফজরের না ফজরের নামাজ না পড়ে ঘুমানোর অভ্যাস সৌম্যর। সন্ধ্যা এগিয়ে গিয়ে সৌম্যের পায়ের কাছে গিয়ে দাঁড়ায়। মিটিমিটি করে হেসে সৌম্যের দুই পায়ের তলায় কাতুকুতু দেয়। সৌম্য ঘুমের ঘোরে বিরক্ত হয়ে নড়ে চড়ে আবারও ঘুমায়। সন্ধ্যা আবারও একই কাজ করলে সৌম্য এবার দ্রুত উঠে বসে। রেগে বলে, থাপ্পড় খাবি বনু, ডেইলি এইভাবে আমার ঘুমের 12টা বাজাস, অন্যভাবে তো ডাকা যায়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, মুখ ফুলিয়ে তাকায় সৌম্যর দিকে। সৌম্য দুই হাতে চোখ জোড়া কষলে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা ধূপাধাপ পা ফেলে বেরিয়ে যাচ্ছে। সৌম্য অসহায় চোখে তাকায়, বিড়বিড় করলো, ইস, রাগ করে গেল। এরপর সৌম্য একেবারে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নাস্তা করে নেয়। সন্ধ্যা রেডি করে রেখেছিল। খাবার শেষ হলে সৌম্য আর সন্ধ্যা একসাথে বের হয়। সৌম্যের পরনে ফর্মাল পোশাক, কালো প্যান্ট, সাদা শার্ট, ইন করে শার্ট পরা, পায়ে কালো জুতা। আর সন্ধ্যার পরনে কলেজ ড্রেস, মাথায় একটি সাদা জর্জেট ওড়না দিয়ে চুলগুলো সুন্দর করে ঢেকে রাখা। সৌম্য একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠে বসে পাশে সন্ধ্যাকে বসালে রিক্সা চলতে শুরু করে। সৌম্য একটু একটু করে আর চোখে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা মুখ ফুলিয়ে রেখেছে, তার দিকে তাকাচ্ছেও না। সৌম্য গলা ঝেড়ে বলে, বনু, তুই না আমার ছোট মা, আমার একটাই বোনু, ধমকও একটাই দিয়েছি, রাগ করছিস কেন? সন্ধ্যা তবুও তাকালো না। সৌম্য ভাবুক হলো, ছোট মা বললে তো সন্ধ্যা গলে যায়, আজ কেন গলল না? সন্ধ্যার কলেজের সামনে নেমে সৌম্য রিক্সাটার ভাড়া মিটিয়ে সন্ধ্যার হাত ধরে একটি দোকানে গিয়ে বলে, কি কি নিবি দেখিয়ে দে। সন্ধ্যার মুখে হাসি ফুটল। সে সৌম্যের থেকে ফোনটা নিয়ে কিছু লিখে সৌম্যের হাতে ফোনটা দেয়। সৌম্য চোখ বুলিয়ে দেখে দুটো কোন আইসক্রিম, সাথে অনেক ধরনের চকলেট। চকলেটের সংখ্যা 20টি হবে, প্রতিটি আলাদা আলাদা। সৌম্য হেসে সন্ধ্যার লিস্টের সব আইসক্রিম চকলেট কিনে একটি পলিথিনে ভরে সন্ধ্যার হাতে দেয়। এরপর বিল মিটিয়ে দেয়। সন্ধ্যা হেসে তার ভাইকে ইশারায় ধন্যবাদ দিল। সৌম্য চোখ ছোট ছোট করে বলে, চকলেট পেয়ে আমাকে মনে পড়লো, কি লোভী হয়ে গেলি রে বনু তুই। সন্ধ্যা রেগে তাকায়। সৌম্য হাসল, কিছুই বলল না। সন্ধ্যার হাত ধরে কলেজের গেটের ভেতরে ঢুকিয়ে দিয়ে মৃদু স্বরে বলে, গেটের ভেতর থেকে একদমই বের হবি না, আমি দ্রুত নিতে আসবো তোকে। এরপর সৌম্য সামনে গিয়ে একটি রিক্সা নিয়ে তারপর অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এখান থেকে খুব বেশি দূরে নয় তার অফিস।
বেশ কিছুক্ষণ পর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অফিসের সামনে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকে সৌম্য। হাত ঘড়িতে একবার সময় দেখল, এখনো 15 মিনিট সময় আছে। হাত ঘড়ির দিকে বেশ অনেকক্ষণ চেয়ে রইল সৌম্য। তার ইরাবতী তাকে একটি ঘড়ি কিনে দিয়েছিল। ঘড়িটি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সৌম্য সেই ঘড়িটি ফেলে দেয়নি, তার কাছে যত্ন করে রেখেছিল। কিন্তু ঘড়িটি তার কিছু প্রিয় মানুষদের সাথে সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। তার ইরাবতী হারিয়ে গেছে। বছর হতে চলল, ইরাবতীও তার খোঁজ করে না। সেও তার ইরাবতীর জন্য শুধু দীর্ঘশ্বাস ফেলে। এরপর সৌম্য উল্টো ঘুরে ইরার মাকে দেখে থমকে দাঁড়ায়। ইরার মা ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে সৌম্যের দিকে। গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো বাবা? সৌম্য ঢোক গেলে ইরার মা জিজ্ঞেস করে, তোমার বোন সন্ধ্যা কেমন আছে বাবা? সৌম্য কথা বলতে পারছে না, চাইছে কথা বলতে, কিন্তু তার কথা বের হচ্ছে না। তবুও বহু কষ্টে বলে, ভালো। ইরার মা মলিন গলায় বলে, তুমি আর সন্ধ্যা বেঁচে আছো জানলে ইরার বাবা হয়তো আর বেঁচে থাকতো, আজ বেঁচে থাকতো। সৌম্য বিস্ময় চোখে তাকায়। ইরার বাবা বেঁচে নেই? আর ইরা, সে কেমন আছে? আর তাদের সাথে ইরার বাবার বেঁচে থাকার কি সম্পর্ক? ইরার মা মলিন গলায় বলে, 10 মাস আগের কথা ভুলতে পারি না বাবা। সেই দিন রাতে ইরার বাবা ইরাকে এসে বলল বিয়ের প্রস্তুতি নিতে। তুমি নাকি বিয়ে করে নিয়েছো, সেই ছবিও আমার ইরা মাকে দেখালো। তুমি তো জানো বাবা, আমার মেয়েটা তোমার জন্য কতটা পাগল ছিল। আমি মা হয়ে আমার মায়ের কত পাগলামি দেখলাম যে, কিন্তু মেয়েটাকে প্রশ্রয় দেওয়ার সাহস ছিল না। তোমার আর এক মেয়ের বিয়ের ছবি দেখে আমার ইরা অজ্ঞান হয়ে পড়ে গেল। মুখটা কেমন যেন বেঁকে গেল। তাড়াতাড়ি করে মেয়েটাকে হসপিটালে নিয়ে গেলাম। কথাগুলো বলে ভদ্র মহিলা থামে, তার কথা জড়িয়ে আসছে। সৌম্য ঢোক গিলে থেমে থেমে বলে, ইরাবতীর কি হয়েছে আন্টি? ইরার মা ঝাপসা চোখে চেয়ে বলে, ধৈর্য ধরো বাবা, সব বলতেই তো আসলাম। একটু থেমে আবারও বলে, ইরার বাবারা 3 বোন, এক ভাই। ইরার বাবা ছিল সবার বড়, আর তোমার মা জ্যোৎস্না ছিল সবার ছোট। সবচেয়ে ছোট বোন জ্যোৎস্না ছিল ইরার বাবার কলিজার টুকরা। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরার মায়ের দিকে। সে তো তাদের কোনো আত্মীয়দের চেনে না, আদৌ কেউ আছে কিনা সেটাও জানতো না। ইরার বাবা তার মামা, কিভাবে সম্ভব? ইরার মায়ের কথায় সৌম্যর কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ইরার মা আবারও বলেন, আমার বিয়ের পরের দিন তোমার মা তোমার বাবার সাথে পালিয়ে যায়। ইরার বাবাদের খুব দাপট আগে থেকেই। তোমার বাবাকে হাতের কাছে পেলে হয়তো ইরার বাবা নিজ হাতেই জবাই করে ফেলতো। তোমার মা বড় ভাইয়ের ভয়ে কই যে হারালো কে জানে। অনেক খুঁজেও তোমার বাবা মাকে খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পায়নি ইরার বাবা। খোঁজ কখনো থামায়ওনি। তার কথা, সে যেদিন তার বোন আর বোন জামাইকে কাছে কাছে পাবে, সেই দিনই দুটোকে জবাই করে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মানুষটার কঠোরতা দেখে আমিও ভাবতাম সে কখনো তোমার মা বাবাকে খুঁজে না পাক, হয়তো তাদের খুঁজে পেলে সত্যিই মেরে ফেলবে। আমার ইরার খবর পাওয়ার জন্য হসপিটালে বসেছিলাম, তখন হঠাৎই ইরার বাবার ফোনে কল আসলে সে ফোনটা ওঠায়। কথা বলতে পারছিল না ঠিক করে, ফোনটা লাউডে দিল। ওপাশ থেকে কেউ একজন বলল, আপনার ছোট বোন জ্যোৎস্না আজ থেকে 8 বছর আগে মারা গেছে, আর তার দুটো ছেলে মেয়ে। আপনি যাদেরকে মারতে লোক পাঠিয়েছেন তারই নাম সৌম্য আর সন্ধ্যা। ইরার বাবা রেগে বলে, কি বাজে কথা বলছো? আমার বোন কিভাবে মারা গিয়েছে? আর ওর সন্তান ছিল? ওপাশ থেকে বলে, ছিল। আমি ভালোভাবেই খোঁজ নিয়েই বলছি স্যার, 100% শিওর। কথাগুলো শুনে ইরার বাবা স্তব্ধ হয়ে যায়। এরপর ইরার বাবা আকাশের বাবাকে কল করে ভাঙা গলায় বলে, সাইফ, সন্ধ্যা, সৌম্য আমার বোনের ছেলে মেয়ে, ওরা জ্যোৎস্নার মেয়ে সাইফ। আকাশের বাবা বলেন, সেটা তো আমি অনেক আগে থেকেই জানি। ইরার বাবা বিস্ময় কণ্ঠে বলে, জানো মানে?
ওই লোকেদেরকে না করে দাও। আমার বোন আর নেই, ওর দুটো প্রাণের গায়ে যেন আঁচ না লাগে। আকাশের বাবার উত্তর, আঁচ লাগবে না, শুধু মরবে ও, চিন্তা করো না। ইরার বাবা রেগে বলে, ওদের কিছু হলে তোমাকে আমি জবাই করব সাইফ। আকাশের বাবাও রেগে কল কেটে দেয়। তখনই ভেতর থেকে ডাক্তার জানায় ইরা স্ট্রোক করেছে, অবস্থা খুবই খারাপ। এই খবর শুনে আমরা দিশেহারা হয়ে গেলাম। এই কয়েক ঘন্টার পর ডক্টর জানায় আমার মেয়ে কোমায় চলে গিয়েছে। ইরার বাবা এত কঠোর হয়েও মেয়েটার জন্য হাউমাউ করে কাঁদলো হসপিটালে বসে। বারবার বলছিল তার জন্য মেয়ের এই অবস্থা। আমাকে বলছিল ইরাকে বলতে সৌম্যের বিয়ে হয়নি, সে মিথ্যা বলেছে। কিন্তু ইরা তো আমাদের কারোর কথাই শোনে না। এরপর ইরার বাবার ফোনে দুটো ছবি পাঠায় আকাশের বাবা। একটি ছবি ছিল তোমার, পেটে চাকু মারা অবস্থায় রাস্তায় পড়েছিলে তুমি। আরেকটি ছিল সন্ধ্যার, মেয়েটির উপরে একটি লোক ছিল। ছবি দুটো দেখেই ইরার বাবা দুই হাতে মাথার চুল টেনে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার বোন আর নেই, আমার বোনের দুটো প্রাণকে আমিই মেরে ফেললাম, আমার ইরা মা। কথাগুলো বলতে বলতে মানুষটা হার্ট অ্যাটাক করে ওখানেই পড়ে ওখানেই মারা গেল। বোনের শোক, বোনের ছেলে মেয়ের শোক, মেয়ের শোক একসাথে সামাল দিতে পারল না সে। চলে গেল উপরে। স্বাভাবিক থাকতে মানুষটার তার বোন ইরা আর তাদের প্রতি কতই না কঠোর ছিল। অথচ সেই দিন এই মানুষগুলোর জন্যই মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কথাগুলো বলেই ইরার মা থামলেন। চোখের পানিতে ভদ্রমহিলার হিজাব ভিজে গিয়েছে। সৌম্য স্তব্ধ চোখে তাকিয়ে রইল ইরার মায়ের দিকে। চোখ দুটো অসম্ভব লাল। বহু কষ্টে কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলো, ইরাবতী। ইরার মা হিজাবের কোনা দিয়ে চোখ মুছে ভারী গলায় বলেন, আমার ইরা মা, আমায় আর ডাকে না বাবা। ও তো তোমার শোক কাটাতেই পারল না, আজও ওর জ্ঞান ফেরেনি। আমার মেয়েটা কি আর কোনোদিনও আমাকে ডাকবে না? কথাগুলো বলতে গিয়ে ইরার মা নিজেকে সামলাতে পারেন না। সৌম্যের পুরো শরীরটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। তার ইরাবতীকে যেই দিন কাঁদিয়ে রেখে এসেছিল, তার পরের দিন তার জন্যই তার ইরাবতী একেবারে ঘুমিয়ে গেল। সে তো তার ইরাবতীকে ভালো থাকতে দেখতে চেয়েছিল, কিন্তু এটা কি হয়ে গেল? সৌম্যের ভেতরটা গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে উঠল। সৌম্য ইরার মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরার মা বলে, ইরার বাবা মারা যাওয়ার পর থেকে আমি ইরাকে নিয়ে আমার বাবার বাড়ি সিলেটে গিয়ে থাকি। আজ ঢাকায় আসলাম ইরাকে ডক্টর দেখাতে। মেয়েটার একটুও উন্নতি হয় না। এটুকু বলেই ইরার মা রাস্তার ওপাশে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, ওই যে অ্যাম্বুলেন্সে আমার ইরা আসছে বাবা। সৌম্য সাথে সাথেই তাকালো অ্যাম্বুলেন্সটির দিকে। সে এক সেকেন্ডও দাঁড়ালো না, ব্যস্ত রাস্তাটি ব্যস্ত পায়ে দৌড়ে পার হয়ে গেল। অনেকে হয়তো সৌম্যকে বকলো, কিন্তু সেই সবে সে সৌম্য কানে যায় না। সৌম্য অ্যাম্বুলেন্সের পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনের দরজা খুলে রাখা। ডান পাশের সিটটায় ইরা লম্বা হয়ে শুয়ে আছে। সৌম্যের চোখে ইরার ফর্সা দুই পা আটকায়। সৌম্য নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে এই পৃথিবীতে অক্সিজেনের বড্ড অভাব। বাঁ হাতে নিজের গলা নিজেই চেপে ধরল। অ্যাম্বুলেন্সের অপর পাশে ইরার মামাতো ভাই বসা ছিল। বয়স 21 বছর। ছেলেটি সৌম্যকে দেখে অবাক হয়। সৌম্যকে তারা সবাই চেনে, যার জন্য তাদের বোনের এই অবস্থা। তাকে চিনবে না? ছবিতে দেখেছিল। ছেলেটির ভেতর থেকে বেরিয়ে এসে ইরার মায়ের পাশে দাঁড়ায়। সৌম্য ডান হাতে অ্যাম্বুলেন্স আঁকড়ে ধরল। চোখ দুটো ভীষণ ঝাপসা। সৌম্য তার কাপা দেহ টেনে তোলে। অ্যাম্বুলেন্সের ভেতরে গিয়ে ইরার মাথার কাছে বসে পড়ে। মুহূর্তে সৌম্যের দুই চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। ইরার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। সৌম্য ইরার ডান হাত তার ডান হাতে আঁকড়ে ধরে। বাঁ হাত ইরার কপালে রেখে ভাঙা গলায় ডাকে, ইরাবতী। কথাটা বলে গিয়ে সৌম্য ফুঁপিয়ে ওঠে, যেন কোনো বাচ্চা নিজের আবদার পূরণ না হওয়ায় কাঁদছে। ইরার ডান হাত সৌম্য নিজের কপালে ঠেকিয়ে ভাঙা গলায় বলে, ইরাবতী, এভাবে থাকিস না, আমার ভীষণ কষ্ট হচ্ছে তোকে এভাবে দেখতে। উঠে পড় ইরাবতী, আমি আর তোকে ছেড়ে কোথাও যাব না। একবার কথা বল ইরাবতী।
কথাগুলো বলতে বলতে নিঃশব্দে চোখের পানি ফেলে সৌম্য। যে ইরাবতীর সৌম্যের একবার তাকানোতেই প্রাণ ভরে হাসত, আজ তাকে সৌম্য কত ডাকছে, কিন্তু ইরাবতী তার সৌম্যের ডাকে একটুও সাড়া দেয় না, একটুখানি চোখ মেলে তাকায় না। কেমন নিস্তব্ধ হয়ে পড়ে আছে তার ইরাবতী। সৌম্যের মনে হচ্ছে তার বুকের সব হাড় একসাথে করে কেউ গুঁড়িয়ে দিচ্ছে, গলায় শক্ত কিছু বেঁধে গেছে যেন। বিড়বিড়িয়ে করুণ কণ্ঠে ডাকলো, ইরাবতী। সৌম্য সন্ধ্যাকে রেখে যাওয়ার পরপরই সন্ধ্যা লামিয়ার জন্য গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। লামিয়া ডাকলে সন্ধ্যা আবারও গেট থেকে বাইরে বেরিয়ে আসে। লামিয়া সন্ধ্যার থেকে একই ক্লাসে পড়ে। সৌম্য আর সন্ধ্যা প্রথম রাত লামিয়াদের বাসায়ই ছিল, সেখান থেকেই পরিচিতি। আর কলেজে এসে দুজনের মাঝে ভালোই একটি ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। লামিয়া সন্ধ্যার হাতটা ধরে একটি দোকানে যায়। সে সন্ধ্যার মতোই আইসক্রিম চকলেট খাওয়া পাবলিক। সন্ধ্যা মূলত লামিয়ার থেকে এই অভ্যাস পেয়েছে। প্রথম প্রথম বাচ্চাদের মতো করে সৌম্যকে দোকানে টেনে নিয়ে যেত, এখন সৌম্য নিজে থেকেই কিনে দেয়। লামিয়া তার পছন্দ অনুযায়ী আইসক্রিম চকলেট কেনে, আবারও কলেজের গেটের দিকে যায়। তখনই কলেজের সামনে আকাশ গাড়ি সাইড করে গাড়ির ভেতর থেকে আকাশ আর শিমু নেমে দাঁড়ায়। শিমু ছোট করে বলে, আকাশ ভাইয়া, আমাকে নিতে আসবা? আকাশ ছোট করে বলে, হুম। শিমু কলেজ গেটের ভেতরে চলে গেলে আকাশ গেটের পাশে উল্টো ঘুরে দাঁড়ায়। পরনে সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবির হাতা ছেড়ে দেওয়া। গোটাতে ভালো লাগে না তার। মন মেজাজ ভালো না থাকলে এইসব কিছু ভালো লাগে না। এই ব্যস্ত শহরে এত এত মানুষের ভিড়ে তার সন্ধ্যা মালতী ছাড়া সে ভীষণ একা। তার জীবনের রং তার সন্ধ্যা মালতী, যে হারিয়ে গিয়েছে। কেউ কল করায় পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কলে কথা বলায় ব্যস্ত হয় আকাশ। সন্ধ্যা লামিয়া আকাশকে পাশ করে যাচ্ছিল, হঠাৎই একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে সন্ধ্যার হাত থেকে দুটো আইসক্রিম মাটিতে পড়ে যায়। আইসক্রিম দুটো পড়েছে একদম আকাশের পায়ের কাছে। সন্ধ্যা কোনো দিকে তাকায়নি, দ্রুত নিচু হয়ে আইসক্রিম দুটো তুলতে নেয়। আকাশ কথা বলতে বলতে পা এদিকে ওদিকে করলেই তখনই তার বাম পা এসে পড়ে আইসক্রিম দুটোর ওপর। কোন আইসক্রিম দুটো একদমই চ্যাপ্টা হয়ে ভেতর থেকে বেরিয়ে এসেছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। সে খাবে বলে আইসক্রিম দুটো ব্যাগ থেকে বের করে হাতে নিয়েছিল, আর এই লোক তার আইসক্রিম দুটো পুরো ইন্নানিল্লা করে দিল। সন্ধ্যার ভীষণ রাগ হলো, তার মুখের খাবার কেড়ে নিল। আকাশের মনে হলো তার পায়ের নিচে কিছু পড়ে গেল। সে কথা বলা থামিয়ে মাথা নিচু করে তাকায়। তখনই সন্ধ্যা রাগে ডান হাতে আকাশের পায়ের গিরার উপরের অংশে প্যান্টের উপরেই খামচে ধরে। আকাশ অবাক হয়, দ্রুত তার পাটা ঝাড়া মেরে সরিয়ে কিছু বলার আগেই সন্ধ্যা দ্রুত উল্টো ঘুরে দৌড় দেয়। আকাশ ডান হাত বাড়িয়ে মেয়েটির ব্যাগ টেনে তার সামনে দাঁড় করাতে চেয়েছিল, কিন্তু মেয়েটির পিঠের ব্যাগের বদলে হাতে চলে এসেছে সন্ধ্যার জর্জেট ওড়না। সন্ধ্যা এক সেকেন্ডের জন্যেও থেমে গিয়ে ভয় পেয়ে আবারও দৌড়ে কলেজের গেটের ভেতরে প্রবেশ করে। আকাশ বিস্ময় চোখে তাকায়, ব্যাপারটা কি হলো? আশেপাশের সবাই আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। আকাশ অস্বস্তিতে পড়ে গেল। সকলের দৃষ্টি দেখে মনে হচ্ছে সে জনসম্মুখে কলেজের মেয়ের ইজ্জত নিয়ে টানটানি করছে। ভাগ্যিস মুখে মাস্ক আছে, নয়তো আজকের হেডলাইন হতো, ঢাকা উত্তর মহানগরের সভাপতি লুচ্চা। আকাশ দৃষ্টি নিচু করলো, দেখলো দুটো আইসক্রিম গলে বেরিয়ে এসেছে। মেয়েটির ওপর আকাশের ভীষণ রাগ হলো। দুটো আইসক্রিমই নষ্ট হয়েছে, সে না হয় চারটে কিনে ক্ষতিপূরণ দিয়ে দিত, কিন্তু এই কলেজ পড়ুয়া বাচ্চা মেয়ের এইসব ধরনের অসভ্যতামি! মেয়েটিকে কোনোভাবে ধরতে পারলে আগে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে ভদ্রতা শেখাতো। হাতের ওড়নাটা দূরে ছুঁড়ে ফেলে বড় বড় পা ফেলে গাড়িতে উঠে জায়গাটি প্রস্থান করে আকাশ। লামিয়া সন্ধ্যাকে খুঁজছে। এই বলদি দৌড়ে কই লুকালো? সে তো আকাশকে চিনতে পেরেছে হঠাৎই, অর্থাৎ আকাশ যে উত্তরার মহানগরের সভাপতি এটা সে চিনতে পেরেছে। চেনার কারণ, এই কলেজে শিমুর ভাই আকাশ সভাপতি, এটা মোটামুটি অনেকেই জানে। সে দোকান থেকে আইসক্রিম চকলেট কেনার সময় আকাশ আর শিমুকে দেখেছিল, তাই আকাশের মুখ না দেখেও বুঝেছে এটা শিমুর ভাই সভাপতি। আর এই সন্ধ্যা কয়েকদিন হলো এসে না
চিনে না জেনে কি করে ফেললো এটা? আশেপাশে খুঁজতে খুঁজতে দেখলো সন্ধ্যা একটি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আড়ালে দাঁড়িয়ে আছে আর তার ওড়না না থাকায় মাথায় কাপড় ছাড়া আর কারোর সামনে যায় না। এখন সেটাই তো তার কাছে নেই। লামিয়া সন্ধ্যার সামনে গিয়ে দাঁড়িয়ে রেগে বলে, তুই কি পাগল? কি করলি ওটা? চিনিস ওই লোককে? সন্ধ্যা অসহায় মুখে দুই দিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে চেনে না। লামিয়া কপালে একটা থাপ্পড় মেরে বলে, উনি এই উত্তরার সভাপতি। তোর এই কলেজে পড়া হবে না, বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হ। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, তার ঘাম ছুটছে। তার ভুলের জন্য এখন তাকে কলেজ ছাড়তে হবে? সৌম্য ভাইয়া শুনলে খুব কষ্ট পাবে। এখন সে কি করবে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছে ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগানী।